তো আমরা এই অঙ্কে কি দেখতে পাচ্ছি, ফ্রম দ্য ফলোইং ডাটা অফ টু মেশিন এ এন্ড বি you are required to calculate IRR and suggest which machine should be purchased. তো আমরা এখানে দুইটা মেশিনের তথ্য দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে আইআরআর আর এবং সাজেস্ট করতে হবে কোন মেশিনটা ক্রয় করবে, এ নাকি বি। তো আইআরআর হচ্ছে কি, অভ্যন্তরীণ আয়ের হার। তো যেটাই অভ্যন্তরীণ আয়ের হার বেশি হবে আমরা সেই মেশিনটা ক্রয় করার জন্য সাজেস্ট করব। তো এই আইআরআর আগে আমাদের বের করতে হবে, তাইলেই তো আমি সাজেস্ট করতে পারবো, তাই না? তো এখানে আমাদের দেওয়া আছে দুইটা মেশিন, একটা এ আর একটা হচ্ছে বি। তো কস্ট অর্থাৎ ওই মেশিনটা ক্রয় করতে আমাদের ব্যয় হয়েছে মেশিন এর পিছনে 60,000 টাকা এবং বি এর পিছনে 60,000 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। এরপর দেওয়া আছে অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন এন্ড নিট ইনকাম। তো এইখানে দেওয়া আছে নিট ইনকাম অর্থাৎ ইএটি আফটার ট্যাক্স। এখানে দেওয়া আছে নিট ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ইনকাম ট্যাক্স। তো ট্যাক্স দেওয়ার পরে যে টাকাগুলো আছে নিট ইনকামের, এটাকে বলা হয় ইএটি। তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের অঙ্কে তিনটা তথ্য দেওয়া থাকতে পারে, সিএফবিটি দেওয়া থাকতে পারে, ইবিটি দেওয়া থাকতে পারে এবং ইএটি দেওয়া থাকতে পারে। তো প্রত্যেকটা চেনার উপায় আমি এক এক করে আপনাদের বিশ্লেষণ করে দেখিয়েছিলাম। তো এটা যে ইএটির টাকা, এটা আমরা কিভাবে বুঝলাম, দেখেন এখানে ইনকাম দেওয়া আছে, ইনকাম দেওয়া থাকলে সেটা ইবিটি হয়, কিন্তু এখানে দেওয়া আছে কি আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ইনকাম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে যে ইনকাম আছে সেটা। তো ট্যাক্স দেওয়ার পরে যে ইনকাম থাকে সেটাকে বলা হয় ইএটি। আমরা নর্মালি জানি কি ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যায়। তাহলে এখানে যে ইনকামটা হয়েছিল সেখান থেকে ট্যাক্স বাদ দিয়ে টাকাগুলো দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এই টাকাটা হচ্ছে ইএটির টাকা। তো এখানে ক্রমান্বয়ে সাজানো আছে 5টা বছর, 5টা বছরের ইএটি, অর্থাৎ এটা মেশিন এর ক্ষেত্রে, এটা মেশিন বির ক্ষেত্রে। এরপরে দেওয়া আছে এস্টিমেটেড লাইফ, প্রত্যাশিত আয়ুষ্কাল, মেশিন এর ক্ষেত্রে 5 বছর, বির ক্ষেত্রেও 5 বছর। এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু, প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য, এর ক্ষেত্রে 3,000, বির ক্ষেত্রে 3,000। অ্যাভারেজ ইনকাম ট্যাক্স রেট 40%, 40%। ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন চার্জ অন স্টেট লাইন মেথড। তো এখানে অবচয়টা ধার্য করা হবে স্টেট লাইন বেসিস অনুযায়ী এবং কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। এবং এই কস্ট অফ ক্যাপিটালকে আমরা সংক্ষেপে বলে থাকি আর এর মান। তো আর এর মান হবে 20%, সরি 12%। তো এখান থেকে আমরা কি নির্ণয় করব, এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা পাইনি। এইখানে দেখেন আমাদের রিকোয়ারমেন্টটা দেওয়া আছে হেডিং এ, যে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট আইআরআর। আইআরআর নির্ণয় করতে হবে। তো আমরা জানি ক্যাপিটাল বাজেটিং করতে গেলে আমাদের চারটা ওয়ার্কিং করতে হবে। তো এখানে সে চারটা ওয়ার্কিং করেছি, দেখেন প্রথম ওয়ার্কিং হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট তো এখানে একটাই দেখতে পাচ্ছি, যেহেতু মেশিন দুইটা আছে, প্রথমে আমরা মেশিন এ করব, দেন আমরা মেশিন বি করব। তো টোটাল কস্ট কিভাবে নির্ণয় করতে হয়, যে কোনো সম্পত্তির ক্রয় মূল্যের সঙ্গে আনুষঙ্গিক সকল প্রকার ব্যয় যোগ করতে হয়। তো আমরা এখানে একমাত্র কস্ট প্রাইস ব্যতীত আর কোনো ব্যয় দেখিনি, এই কারণে টোটাল কস্টটা 60,000। এনসিও কোনো ওয়ার্কিং ক্যাপিটাল আমরা অঙ্কে পাইনি। এনসিও বের করার সূত্র কি ছিল, টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল নেই সেহেতু এনসিওই হবে, টোটাল কস্টই হবে এনসিওর টাকা। এরপর 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। উই নো স্টেট লাইন বেসিসের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বা লাইফ টাইম। টোটাল কস্ট পেয়েছি 60,000, সেলভেজ ভ্যালু দুইটা মেশিনের ক্ষেত্রেই দেওয়া ছিল তিন তিন হাজার টাকা করে। তো এটা মেশিনের 3,000 আর লাইফ টাইম 5 বছর, এটা দিয়ে ক্যালকুলেশন করলে পেলাম হচ্ছে 11,400 টাকা। এই তিনটা তো বুঝতে পারছেন, তাই না? বুঝছেন তো নাকি? জি ম্যাম, বুঝছি। ঘুমাই গেলেন নাকি সবাই, কথা বলেন না? আচ্ছা, এবার 4 নাম্বার ওয়ার্কিং, সেটা হচ্ছে সিএফএটি নির্ণয় করা। তো ক্যালকুলেশন অফ পিভি অফ সিএফএটি। তো আমরা পিভি অফ সিএফএটি নির্ণয় করেছি, তো আমাদের মূল টার্গেট হচ্ছে সিএফএটি নির্ণয় করা। পিভি অফ সিএফএটি কেন নির্ণয় করেছে আমি একটু পরে বলতেছি। তো আমরা এই সিএফএটি নির্ণয়ের ক্ষেত্রে বেসিক সব বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্ধারণ করেছিলাম। সিএফবিডি থেকে সিএফবিডি নির্ণয় করতে হলে 7 কলাম বিশিষ্ট একটা ছক ছিল।
তারপর ইবিটি থেকে সিএবিটি নির্ণয় করতে হলে 6 কলাম ছিল। এভাবে করে ইএটি থেকে আমরা সিএবিটি নির্ণয় করতে গেলে দেখছিলাম 4 কলাম বিশিষ্ট একটা সলভ। তো এখানে তারই ধারাবাহিকতায় দেখেন প্রথমে দেওয়া হয়েছে ইয়ার। তো এইগুলো আমি বলছি যে প্রথম তিনটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই থাকবে, প্রথমে ইয়ার, তারপরে অঙ্কে যা দেওয়া আছে তাই। অঙ্কে দেওয়া আছে কি ইএটি সেটা, আর তৃতীয় কলামে সবসময় ডেপ্রিসিয়েশন। এবার আমরা বের করব কি সিএফএটি। তো ইএটির সঙ্গে আমরা একটা টেবিল দেখে আসছিলাম সূত্রে, যে ইএটির সঙ্গে যদি ডেপ্রিসিয়েশন যোগ করা হয় তাহলে পাওয়া যায় সিএফএটি। এই জন্য 4 নম্বর ঘরে আছে কি সিএফএটি। তো 4 নম্বর কলাম পাবো কিভাবে? 2 এবং 3কে যোগ করলে, অর্থাৎ ইএটি আর ডেপ্রিসিয়েশন যোগ করলে। তো এই দুটাকে আমরা যোগ করেছি, করলে এটা পেয়েছি। এই দুটা যোগ করলে এটা পেলাম, এটা যোগ করলে এটা পেলাম। এভাবে করে আমরা এখানে যোগ করে দেখিয়েছি। এবার আমি আপনাদের বলেছিলাম যে অঙ্কে যদি কখনো দেখেন যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু আছে, সেটা লাস্টের বছরের সঙ্গে যোগ করে দিতে হয়। তাহলে এখানে সর্বশেষ বছর হচ্ছে 5 নম্বর যে বছরটা আছে ওইটা। তো ওইখানে যে টাকা আছে তার সঙ্গে সিএফএটির ঘরে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালুর টাকাটা যোগ করতে হবে। তো আমরা অঙ্কে কোথাও ওয়ার্কিং ক্যাপিটাল দেখিনি, কিন্তু স্যালভেজ ভ্যালু দেখতে পেয়েছিলাম, তাই তো? স্যালভেজ ভ্যালু দেখতে পেয়েছিলাম, এই জন্য এখানে সিএফএটি তো অ্যাজ ইউজুয়াল এখানে যেভাবে বসছে সেভাবে এখানে বসবে। 23,000 টাকা, তার সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল 0 প্লাস স্যালভেজ ভ্যালু 3,000 টাকা। তো এটা করার পর আমরা জানি আই আর আর যদি অঙ্কে বের করতে বলে তাহলে বেসিক কলামের পাশাপাশি আরো 4টা কলাম অতিরিক্ত নিতে হয়, তাই না? জি। আচ্ছা, তাহলে বেসিক কলাম ছিল হচ্ছে 4টা, এই 4টার পাশাপাশি আরো 4টা বেশি নিতে হয়েছে, যার কারণে কলাম সংখ্যা টোটাল দাঁড়ালো হচ্ছে 8টায়। তো প্রথম কলামটা হবে পিভি ফ্যাক্টর, তৃতীয় কলাম হবে পিভি অফ সিএফএটি, অর্থাৎ আমরা অতিরিক্ত যে 4টা নিচ্ছি সে 4টার মধ্যে থেকে আমি বলতেছি। তো এটা নেওয়ার পরে এটা ক্যালকুলেশন করব, তারপরে এই দুটা নির্ধারণ করবো এখানে 36% হবে নাকি 4% হবে বা 3% হবে, যেটাই হোক না কেন সেটা আমরা পরবর্তীতে নির্ধারিত করব। তো এখানে পিভি ফ্যাক্টরটা করব হচ্ছে প্রশ্নে যে আর এর মানটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে প্রথম পিভি ফ্যাক্টর করতে হবে। প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 12%। তো ফ্যাক্টর করার সূত্র কি ছিল? অন ডিভাইডেড অন প্লাস আর পাওয়ার এন। তো এখানে আমরা তারই ধারাবাহিকতায় মানগুলা বসিয়েছি। অন ডিভাইডেড অন প্লাস আর এর মান 0.12 পাওয়ার এন হচ্ছে প্রথম বছরে যখন করবো প্রথম বছরে দিব অন, দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এটা। এবার এই অ্যান্সারকে আমরা জাস্ট এই অংশ দ্বারা ভাগ করবো, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে অ্যান্সার যেটা আসবে ওটা কাটবো না, ওটাকে রেখে দিব। ডিভাইডেড দিব হচ্ছে অন প্লাস 0.12 দিয়ে আমরা সমান ইন্টার প্রেস করবো। এখানে প্রেস করার পর এটা আসবে, দ্বিতীয়বার প্রেস করলে এটা আসবে, তৃতীয়বার প্রেস করলে এটা আসবে, এভাবে আপনার যতগুলা প্রয়োজন হবে সবগুলো এখানে পেয়ে যাবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পিভি অফ সিএফএটি নির্ণয় করব। পিভি অফ সিএফএটির অর্থ হচ্ছে কি সিএফ এটির পিভি। তাহলে এখানে সিএফএটি আছে কোন কলামে? 4 কলামে, আর পিভি ফ্যাক্টর আছে এখানে। তো এই দুটা গুণ করব, করলে এটা পাবো। তারপরে এই দুটা গুণ করব, করলে এটা পাবো। এই দুইটা গুণ করব, করলে এটা। এভাবে করে আমরা পর্যায়ক্রমে গুণ করে যাব। আর এখানে একটু দেখেন, এখানে কিন্তু আমরা 23,400 টাকার সঙ্গে গুণ করব না, আমরা টোটাল যে সিএবিটি আছে এই টোটাল সিএবিটির সঙ্গে গুণ করবো, অর্থাৎ 23,400 প্লাস 3,000, টোটাল 26,400 টাকার উপর আমরা এইটা গুণ করব, করলে পাবো এই অংশটা। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর দেখেন আমরা এই পিভি অফ সিএবিটির ঘরকে যদি যোগ করি, টোটাল যোগ করলে কি পাই? টিপিভি পাই না? মনে আছে কারো? তো এখানে দেখেন আমরা এটা যোগ করলাম, যোগ করলে টিপিভি পেলাম হচ্ছে 71,087 টাকা। তো আমাদের এখানে আইআরআর নির্ণয় করতে গেলে দুইটা এনপিভির প্রয়োজন হয়, একটা এনপিভি পজিটিভ আর একটা এনপিভি নেগেটিভ। তাহলে আমরা দেখবো যে প্রশ্নে যে ফ্যাক্টরিং এর মান দেওয়া আছে এই ফ্যাক্টরিং দিয়ে যখন আমরা এনপিভি বের করব সেটা পজিটিভ বের হয় নাকি নেগেটিভ বের হয়। তো আমরা জানি এনপিভি নির্ণয়ের 3টা সূত্র ছিল, একটা ছিল সিএপিটি সমান হলে, একটা ছিল সিএপিটি অসমান হলে, আর একটা ছিল হচ্ছে পিভি ফ্যাক্টরের মান দেওয়া থাকলে। তো এখন এই অঙ্কে কি দেওয়া আছে? ফ্যাক্টরের মান দেওয়া আছে। এই জন্য ফ্যাক্টর থাকলে এনপিভি নির্ণয়ের যে সূত্র হয় সেটা হচ্ছে টিপিভি। টিপিভি পাবো কোথায়? পিভি অফ সিএপিটির ঘর যোগ করলে পাবো টিপিভি। এখান থেকে বাদ দিতে হবে কি এনসিও, যেটা আমরা দ্বিতীয় নম্বর ওয়ার্কিং করে আসছি 60,000 টাকা। বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে দেখেন 11,087 টাকা। এটা কি পজিটিভ পেয়েছি না?
জি। জি। আচ্ছা, তাহলে প্রথমটা পজিটিভ আসলে পরবর্তীটা কি নেগেটিভ করতে হবে। তো পজিটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের রুলসটা কি ছিল? প্রথমবার আমরা যে ফ্যাক্টরিং করেছি, যে মানটা নিয়ে সেটাকে 3 দিয়ে গুণ করে বৃদ্ধি করে নিব যদি নেগেটিভ করতে হয়। আর পজিটিভ করার নিয়ম কি ছিল? প্রথমবার যে ফ্যাক্টর নিব সেটাকে 3 দিয়ে ভাগ করে নিব। তো এখানে আমরা 12% ইউজ করে যে এনপিভিটা পেয়েছি সেটা পেয়েছি পজিটিভ, তাহলে পরবর্তীটা করতে হবে নেগেটিভ, এই জন্য 3 দিয়ে বৃদ্ধি করে নিয়েছি গুণ করে। তো 12 গুণ 3 দিলে আসবে 36%। বইয়ে আমি যেটা দেখলাম, আপনারা গ্রুপে বলছিলেন যে এখানে বইয়ে অনেক সময় 30 ধরছে, 25 ধরছে, 20 ধরছে, তো আমরা ওইগুলো দেখবো না। আমরা আমাদের যে রুলসটা আছে, যে থিমটা আমরা শিখেছি সেটা মেনটেন করব, ঠিক আছে? যদি কখনো পজিটিভ থেকে নেগেটিভ করতে হয় 3 গুণ বেশি নিব, যদি কখনো আহ আপনার নেগেটিভ থেকে পজিটিভ করতে হয় তখন 3 দিয়ে ভাগ করে নিব। তো তারই ধারাবাহিকতা এখানে আমরা 36% নিয়েছি, এবার এখানে মানগুলা বসিয়েছি। 1/1 + 0.36 পাওয়ার এন এর মান প্রথম বছরে অন হবে, দিলে এটা পাবো। এবার এটা পেলে আমরা অ্যান্সারটা কাটবো না, অ্যান্সারটাকে জাস্ট এই ব্র্যাকেটের অংশ দিয়ে ভাগ করব। 1 + 0.36 দিয়ে ভাগ করলে এখানে প্রেস করব, প্রেস করলে পাবো এটা। দ্বিতীয়বার প্রেস করলে এটা, তৃতীয়বার প্রেস করলে এটা, চতুর্থবার প্রেস করলে এটা, এভাবে যত বছর প্রয়োজন হবে আমরা এখানে পেয়ে যাব। এরপর কি বের করতে হবে? পিভি অফ সিএবিটি। তো পিভি অফ সিএবিটি বের করার নিয়ম কি ছিল? সিএবিটির সঙ্গে এই ফ্যাক্টরের যে মানগুলো আছে এগুলো গুণ করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি। প্রথমে সিএবিটি আছে 17,700, এটাকে আমরা গুণ করেছি এইবার এই ফ্যাক্টর দ্বারা। এই ফ্যাক্টর না কিন্তু, এটা আগের বার করেছি। এটা দিয়ে করে আমরা কত পেয়েছি? 13,015। এবার এটা দিয়ে গুণ করেছি এটার সঙ্গে, করলে পেয়েছি এই অংশ। এবার এটাকে গুণ করেছি আমরা এই অংশের সঙ্গে, করলে যেটা পেলাম এই অংশ। এভাবে করে আমরা এখানে গুণ করেছি, করলে এটা পেয়েছি। এইবার বলেন তো এখানে আমরা কত দিয়ে গুণ করব? 23,400-র সঙ্গে এটা, নাকি 26,400-র সঙ্গে এটা? 26,400। হ্যাঁ, 26,400 সঙ্গে আমরা এই অংশটা গুণ করব, করলে এই অংশটা পাবো, ঠিক আছে? তো এখানে আমরা একইভাবে এনপিভি বের করব। তো এনপিভি বের করতে হলে যেহেতু ফ্যাক্টরিং আছে, সেহেতু আমাদের সূত্র আসবে কি? টিপিভি মাইনাস এনসিও। তো এই যে যে ঘরগুলো আছে এই ঘরগুলো যোগ করলে পাবো টিপিভি। তাহলে আমরা এখানে যোগ করলাম। তো টিপিভি আসলো হচ্ছে 41,460 টাকা। আর এখান থেকে এনসিও বাদ দিব, 60,000 বাদ দিলে আমাদের এনপিভি আসবে হচ্ছে -18,540 টাকা। তাহলে এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ হয়ে গেল, যে আইআরআর নির্ণয় করতে হলে একটা নেগেটিভ এনপিভি প্রয়োজন হবে আর একটা পজিটিভ। প্রথমটা তো পজিটিভ পেয়েছিলাম, তারপর এটা আমরা নেগেটিভ করে নিয়েছি। এবার আমরা সরাসরি সূত্রে চলে যাব। ওয়ার্কিংটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে নির্ণয় করব কি আইআরআর। তো ক্যালকুলেশন অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, উই নো আইআরআর ইকুয়াল টু এল প্লাস এনপিভিএল ডিভাইডেড এনপিভিএল মাইনাস এনপিভিএইচ ইন্টু এইচ মাইনাস এল। এখানে এল বলতে লোয়েস্ট পার্সেন্টেজ কে বোঝাবে। তো লোয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে 12% ছিল, সেটা দশমিক আকারে এখানে বসিয়েছি। এনপিভিএল লোয়েস্ট পার্সেন্টেজ ব্যবহার করে যে এনপিভিটা আমরা পেয়েছিলাম সেটা ছিল পজিটিভ 11,087, এখানে একই থাকবে 11,087। আর এনপিভিএইচ হাইস্ট পার্সেন্টেজ ব্যবহার করে আমরা যে এনপিভিটা বের করেছিলাম সেটা ছিল হচ্ছে 18,540 টাকা। এখানে এইচ বলতে হাইস্ট পার্সেন্টেজ ছিল 36%, আর লোয়েস্ট এল বলতে লোয়েস্ট পার্সেন্টেজ ছিল 12%। তো আমরা এখানে কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমে এটা এটা যোগ করব, করলে পাবো এটা। আর 11,087 এখানে দিয়েছি, 36 থেকে 12 বাদ দিব, পাবো হচ্ছে 24। এবার এটাকে ভাগ করব, ভাগ করে এটার সঙ্গে গুণ দিব, গুণ দিলে এই অংশটা পাবো, তার সঙ্গে 12 যোগ করব, করলে আসবে এটা। আর এই আয়ের হারটা, যে কোনো হার সবসময় পার্সেন্টেজে আসে, এই জন্য গুণ দিব 100, দিলে আসবে 20.98%। তো এটা পেলাম হচ্ছে মেশিন এর অভ্যন্তরীণ আয়ের হার। ঠিক একইভাবে আমাদের মেশিন বিরও কি বের করতে হবে? আইআরআর বের করতে হবে। তো প্রসেসটা একই থাকবে, এ যেভাবে করলাম বিটাও ঠিক একইভাবে করতে হবে। তো এখানে দেখেন, আবারও বির জন্য 4টা ওয়ার্কিং করতে হবে। প্রথমে টোটাল কস্ট, বির ক্ষেত্রে আমরা দেখে আসছি চেঞ্জ নেই, টোটাল কস্ট হচ্ছে 60,000। আবার এটা ভাববেন না যে কস্ট এখানে এ বি দুটাই সমান দেওয়া আছে, সমান নিয়ে আসছি, ভিন্ন থাকতে পারতো এখানে, তাই না?
ভিন্ন থাকলে ভিন্নটা আমরা নিয়ে আসতাম। আমরা ফলো করবো মেশিন বি কে, এখানে যা আছে মিল থাকুক অমিল থাকুক সব এখানে নিয়ে আসতে হবে। এখানে টোটাল কস্ট হচ্ছে 60,000 টাকা। এনসিও আমরা সূত্র জানি ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস টোটাল কস্ট, তো এখানে তো ওয়ার্কিং ক্যাপিটাল নেই, তো টোটাল কস্টটাই হবে এনসিও। ডেপ্রিসিয়েশন একইভাবে আমরা নির্ণয় করলাম, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা লাইফ টাইম। এখানে টোটাল কস্ট 60,000, স্যালভেজ ভ্যালু একই ছিল 3,000 ভাগ 5 দিলে এখানে এটাই আসলো। এরপর আমরা 4 নাম্বার ওয়ার্কিং করব, ক্যালকুলেশন অফ পিভি অফ সিএফএটি। তো এখানে একইভাবে অঙ্কে যেহেতু ইএটি দেওয়া আছে, তো প্রথম কলামে লিখবো ইয়ার, দ্বিতীয় কলামে অঙ্কে যা দেওয়া আছে তাই ইএটি, আর তৃতীয় কলামে সবসময় ডেপ্রিসিয়েশন, তারপরে সিএবিটি। কেন লিখেছি, আমরা আমাদের টার্গেটই ছিল হচ্ছে সিএবিটি নির্ণয় করা, তো আমরা জানি ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএবিটি পাওয়া যায়। তো ইএটি আছে 2 নম্বর কলাম, ডেপ্রিসিয়েশন 3 নম্বর কলাম, 2 আর 3 যোগ করলে সিএবিটি পাওয়া গেল। এরপর পিভি ফ্যাক্টরের জন্য একটা, যেহেতু আমাদের আইআরআর করতে হবে, সেহেতু আমরা জানি যে আইআরআর করতে হলে অঙ্কে বেসিক কলামের পাশাপাশি আরো 4টা কলাম এক্সট্রা করতে হয়। তো এখানে সেই 4টা আমরা অতিরিক্ত নিয়েছি। তো প্রথমে ফ্যাক্টরের মান ছিল হচ্ছে 12%, সেটা দিয়ে আমরা এটা করব। তো এখানে 12% দিয়ে করলে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম ওইখানে এই একই মানগুলা ছিল, তো একইভাবে মানগুলা এখানে বসিয়েছি। বসানোর পর এখানে যেটা বললাম যে সর্বশেষ বছরের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল স্যালারি থাকলে যোগ করতে হবে কার করে, সিএবিটির করে। এই জন্য আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল পাইনি, জিরো। স্যালারি পেয়েছিলাম 3,000, সেটা দিয়েছি। এবার এইখানে সিএবিটির সঙ্গে পিভি ফ্যাক্টরটা গুণ করলে এই পিভি অফ সিএবিটিটা পাবো। পেলে আমরা এখানে যদি এই পিভি অফ সিএবিটির টোটালটা যোগ করি, যোগ করলে পাবো টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এর থেকে এনসিও বাদ দিব, বাদ দিলে পাবো এনপিভি। তো এনপিভির মান প্রথমটা আসছে কি পজিটিভ, 13,760 টাকা। যদি 73,760 থেকে 60,000 বাদ দেওয়া হয়, 13,760 টাকা থাকে, এটা হচ্ছে আপনার পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভি হলে পরবর্তীটা কি নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার নিয়ম কি ছিল, পজিটিভ এনপিভির ক্ষেত্রে যে ফ্যাক্টরটা আমরা ব্যবহার করছি, আর এর মান যেটা ব্যবহার করছি সেটাকে 3 দিয়ে গুণ করে বৃদ্ধি করে নিতে হবে। তাহলে 36% এখানে আমরা নিয়েছি, এখানে মান বসিয়েছি একইভাবে। অন ডিভাইডেড অন প্লাস 0.36 পাওয়ার অন দিয়ে এটা পেয়েছি। এবার আমরা এই নিচের অংশ দিয়ে জাস্ট ভাগ করে এগুলো পরপর করে বের করে নিয়েছি। এবার এইগুলোর সঙ্গে সিএবিটির ঘরে টাকাগুলো গুণ করে করে এটা বের করেছি, করে এই পিভি অফ সিএবিটির ঘরটা যোগ করছি, যোগ করলে পেয়েছি টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা পেলাম। এবার এখান থেকে এনসিও বাদ দিব, দিলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 14,335। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এনপিভি। তো একটা পজিটিভ পেয়েছি, একটা নেগেটিভ পেয়েছি। এবার চলে যাবো আমরা সরাসরি সূত্রে। তো ক্যালকুলেশন অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, আইআরআর ইকুয়াল টু এল প্লাস এনপিভি, এল ডিভাইডেড এনপিভি এল মাইনাস এনপিভি এইচ ইন্টু এইচ মাইনাস এল। তো এল হচ্ছে লোয়েস্ট পার্সেন্টেজ, 12 ছিল, এটা দিলাম। লোয়েস্ট পার্সেন্টেজ ব্যবহার করে এনপিভি যেটা আসছিল সেটা হচ্ছে 13,760, এখানেও তাই। আর হাইস্ট পার্সেন্টেজ ব্যবহার করে আমাদের এনপিভি আসছিল মাইনাস 14,335। তো সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাস প্লাস। এই ছিল হচ্ছে, অর্থাৎ হাইস্ট পার্সেন্টেজ 36, লোয়েস্ট পার্সেন্টেজ 12। এখানে আমরা এটা যোগ করলাম, করলে এটা পেলাম। আর এখান থেকে এটা বাদ দিলে এটা পেলাম। এরপর এটা ভাগ দিয়ে এর সঙ্গে গুণ করেছি, করলে এই অংশটা পাবো, তার সাথে 12 যোগ করতে হবে, করলে এটা আসবে। আর গুণ দিব 100, দিলে 23.75। এইবার বলেন আপনারা মেশিন এ সাজেস্ট করবেন নাকি মেশিন বি সাজেস্ট করবেন? মেশিন বি। কেন বি সাজেস্ট করবেন? বা এটার আইআর এর মান মেশিন এর থেকে বেশি, ইন্টারনাল বেশি। রেট অফ তো রিটার্নের মান বেশি। হ্যাঁ, এখানে অভ্যন্তরীণ আয়ের হারটা বেশি, যার কারণে আমরা এটা সাজেস্ট করব। তো এই জন্য দেখেন আমরা একটা কমেন্টস এখানে লিখে দিয়েছি যে মেশিন বি শুড বি পারচেস বিকজ ইটস ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর ইজ হায়ার দেন মেশিন এ। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? না, অনেকেই তো আছেন, 10 জন কথা বলতেছেন, একজন, বাকিরা কি ঘুমিয়ে গেছেন নাকি? না ভাইয়া, সমস্যা নেই। ঘুম ভাঙছে তাইলে? ঠিক আছে।